আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। দ্রাব্যতা গুণফল থেকে প্রায় প্রতি বছর বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায়। আজকে আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটি টেকনিকের মাধ্যমে যে কোনো লবণের দ্রবণের দ্রাব্যতা গুণফল খুব সহজেই বের করা যায়। একটি লবণের দ্রাব্যতা গুণফল জানতে হলে ওই লবণের আয়নিক সমীকরণ বের করে নিতে হবে। মনে করা যাক আমাদের কাছে সিলভার ক্লোরাইড একটি লবণের দ্রবণ রয়েছে এবং দ্রবণটি অবশ্যই সম্পৃক্ত হতে হবে। দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে সবসময় সম্পৃক্ত দ্রবণেই বিবেচনা করা হয়। সিলভার ক্লোরাইড দ্রবণ রয়েছে এবং এই সিলভার ক্লোরাইডের আমাদের দ্রাব্যতার গুণফল বের করতে হবে। তাহলে তার আয়নিক সমীকরণটা কেমন? এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিলভার আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন হবে। জলীয় দ্রবণে এই দুটি আয়ন পাওয়া যায়। এখন এদের দ্রাব্যতা গুণফল বের করার ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে ওই আয়নগুলোর দ্রাব্যতার গুণফলই হচ্ছে আমরা জানি দ্রাব্যতার গুণফল। আমরা দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা অনুসারে জানি সম্পৃক্ত দ্রবণে কোনো লবণের আয়নিক গুণফলই হচ্ছে তার দ্রাব্যতা গুণফল। তাহলে এই যে আয়নিক ঘনমাত্রাটা আমরা পেলাম তাদের গুণফল, আমি যদি এর ঘনমাত্রাকে কম্পারেটিভলি এস এবং একে যদি এস ধরি, এস ধরার কারণটা হচ্ছে এরা সমমাত্রায় দ্রবীভূত হবে এবং এস হচ্ছে এখানে দ্রাব্যতা। যদি দ্রাব্যতা এস ধরা হয় তাহলে তাদের দ্রাব্যতার গুণফল আসবে এস ইন্টু এস ইকুয়াল টু হচ্ছে এস স্কোয়ার। এটি হচ্ছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা গুণফলের সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা যদি এই দ্রাব্যতার মান বা এস এর মান জানি, খুব সহজেই এই সমীকরণে বসিয়ে দিলে আমরা সিলভার ক্লোরাইড বা এই সিলভার ক্লোরাইড টাইপ যেসব লবণগুলো আছে ওই লবণের দ্রাব্যতা গুণফল খুব সহজে পেয়ে যাব। তাহলে আমরা দেখতে পেলাম যে কোনো লবণের দ্রাব্যতা গুণফল বের করতে হলে অবশ্যই কি করতে হবে, তার আয়নিক সমীকরণ থেকে বের করতে হবে। কিন্তু লবণগুলো যখন আরো জটিল আকার ধারণ করে, এটা তো সোজা ছিল কম্পারেটিভলি। যদি বড় বড় কিছু লবণ থাকে লাইক হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড, যদি পরিমাণটা বাড়তে থাকে, যেমন এখানে সিলভার ক্লোরাইডের পরিমাণ 1:1 ছিল, কিন্তু যদি আমরা যদি ফেরিক হাইড্রোক্সাইড নেই, দেন হচ্ছে ক্যালসিয়াম ফসফেট নেই, অর্থাৎ যদি মানগুলো যদি বাড়তে থাকে, বিভিন্ন লবণের ক্ষেত্রে দ্রাব্যতা গুণফলের ইকুয়েশনটাও কিন্তু বিভিন্ন হয়। তোমাদের সুবিধার জন্য আমি এখানে বিভিন্ন লবণের দ্রাব্যতা গুণফলের সমীকরণ এক্সাম্পল সহ দিয়ে রেখেছি। যেমন সিলভার ক্লোরাইড এদের টাইপের দ্রাব্যতা গুণফল হচ্ছে এস স্কোয়ার, দেন হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড অথবা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এসব টাইপ হচ্ছে 4s কিউব, ফেরিক হাইড্রোক্সাইড অথবা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 27s4। এভাবে ক্যালসিয়াম ফসফেট অথবা ফেরিক সালফাইড এদের হচ্ছে 108s⁵। তাহলে আমরা দেখতে পেলাম বিভিন্ন টাইপের লবণের ক্ষেত্রে ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু জরুরি কথা হচ্ছে আমি যদি জেনারেল মেথডে করতে চাই, আমাদের আয়নিক সমীকরণ বের করে কিন্তু এগুলো বের করতে হয়। যখন প্রশ্নগুলো নৈর্বৃত্তিকে আসবে, আয়নিক সমীকরণ বের করে তারপর ইকুয়েশন বের করে তাদের দ্রাব্যতার মান বের করাটা আসলে কিন্তু একটু ঝামেলার হয়ে যায়। তবে ইকুয়েশনগুলো শিখতে শিখতে এরকম বিভিন্ন লবণের জন্য অনেকগুলো ইকুয়েশন চলে আসে। এই ইকুয়েশনগুলো মুখস্থ করে দ্রাব্যতা গুণফল নির্ণয় অ্যাপ্লাই করাটা অনেক বেশি ঝামেলাপূর্ণ হয়। কিন্তু এতগুলো ইকুয়েশন মনে না রেখে আমরা যদি শুধুমাত্র একটি টেকনিকের মাধ্যমে বা শুধুমাত্র একটি সূত্রের মাধ্যমে যে কোনো লবণের দ্রবণের দ্রাব্যতা গুণফল বের করতে পারি, তাহলে আমাদের জন্য কিন্তু খুবই সহজ হয়ে যায়। যে কোনো লবণের দ্রাব্যতা গুণফল বের করার বুলেট ট্রিক্সটি হচ্ছে এটি। এই ট্রিক্সের মাধ্যমে খুব সহজেই আমরা যে কোনো লবণের দ্রাব্যতা গুণফলের ইকুয়েশন বের করতে পারি এবং তার মাধ্যমে খুব সহজেই দ্রাব্যতার গুণফল বের করতে পারি। তোমাদের সুবিধার জন্য আমি এখানে 5টি এক্সাম্পল নিয়েছি, যাতে এই এক্সাম্পলের মাধ্যমে আমরা এই সূত্রটি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারি এবং পরীক্ষার হলে যে কোনো উদাহরণ দিক না কেন বা যে কোনো লবণ দিক না কেন, তার দ্রাব্যতার গুণফল খুব সহজেই বের করে ফেলতে পারি। যে কোনো লবণের দ্রবণের দ্রাব্যতার গুণফলের ট্রিক্সটি হচ্ছে, অর্থাৎ কেএসপি যদি যে কোনো লবণ বলে দেওয়া থাকে, তার দ্রাব্যতার গুণফল বের করার সূত্রটি হচ্ছে x⁴x, y⁴y, x⁴x+y। এখন এই সূত্রে একটু পরিচিতি দিয়ে নেই। এখানে x এবং y কি? আমরা জানি যে কোনো লবণ দ্রবণে দুইটি অংশ থাকে, ঠিক আছে? একটি বলা হয় ক্ষারকীয় অংশ এবং অপরটি হচ্ছে অম্লীয় অংশ। তো যে অংশই থাকুক আমাদের দেখার বিষয় না, আমাদের জাস্ট দেখতে হবে এখানে x মানেটা হচ্ছে লবণের পার্টের ওই দুটি অংশই, ঠিক আছে? ফর এক্সাম্পল আমরা যদি একটা সিলভার ক্লোরাইড দ্রবণ নিই,
ঠিক আছে। এই সিলভার ক্লোরাইড দ্রবণে সিলভার আছে কতটুকু? একটি। তাহলে এখানে এক্স এর মানে হবে একটি, ঠিক আছে। আমরা জানি সূত্র অনুসারে এক্স এর পাওয়ার কত? এক্স। তাহলে যেহেতু সিলভার একটি আছে তার পাওয়ার হবে 1, 1 এর উপর 1 ইন্টু এখানে ওয়াইটি হচ্ছে সেকেন্ড অংশ। সেকেন্ড অংশ এখানে কয়টি আছে? আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড অংশ ক্লোরিন, এখানে ক্লোরিনও আছে একটি, তাহলে লিখবো হচ্ছে 1। সূত্র অনুসারে ওয়াই টু দি পাওয়ার ওয়াই, সেজন্য ওয়াই যেহেতু 1 এর পাওয়ারও হবে 1। এরপর দেখা যাক সূত্র অনুসারে এস, এস হচ্ছে এখানে দ্রাব্যতা। তো দ্রাব্যতার ক্ষেত্রে পাওয়ারটা হচ্ছে তাদের প্রথম দুটি অংশের সমষ্টি। প্রথম দুটি অংশ হচ্ছে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে 1 + 1। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাই 1 × 1 = s²। তাহলে বন্ধুরা আমরা খুব সহজে কিন্তু সিলভার ক্লোরাইডের দ্রাব্যতার গুণফল বের করে ফেললাম। এখন এখানে একটু কিছু জিনিস মাথায় রাখার বিষয় আছে। এখানে কিন্তু আমরা লবণগুলোর ফরমেশনগুলো একটু লিখে ফেলবো। যেমন এখানে সিলভার ক্লোরাইড কয়টি ছিল? একটি, এবং ক্লোরিনও ছিল একটি। তাহলে এই ফরমেশনটা হচ্ছে 1:1 ফরমেশন, বা যেটা আমরা বইতে আগে পড়েছিলাম এবি ফরমেশন। একইভাবে আরেকটি এক্সাম্পল দেখা যাক। পরবর্তী এক্সাম্পল হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এখানে ঠিক সেম ভাবে আমাদের ম্যাগনেসিয়াম কয়টি? একটি, এবং হাইড্রোক্সিল কয়টি? দুইটি। তাহলে এই ফরমেশন আমরা বলতে পারি 1:2 ফরমেশন, যেখানে 1 হচ্ছে এক্স হচ্ছে 1 এবং ওয়াই হচ্ছে 2 সূত্র অনুসারে। তাহলে এখন আমরা খুব সহজে মানগুলো বসিয়ে দিতে পারি। যেমন সূত্র অনুসারে আমাদের যেহেতু এক্স এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 1 ইন্টু ওয়াই এর মান 2, তাহলে 2 টু দি পাওয়ার 2। সূত্র অনুসারে ওয়াই যেহেতু 2, ওয়াই টু দি পাওয়ার ওয়াই 2 টু দি পাওয়ার 2 ইন্টু এস এর উপর পাওয়ার তাদের সমষ্টি এক্স প্লাস ওয়াই, দ্যাট মিনস 1 + 2 ইকুয়ালস টু হচ্ছে 1 × 4 × s³। তাহলে টোটাল ক্যালকুলেশনটা আসলো 4s³। তাহলে আমরা দেখলাম যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল আসবে 4s³। তাহলে এই ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড অথবা যাদের 1:2, আরেকবার একটু বলে রাখি, এখানে অনেক সময় 2:1ও থাকে। 1:2 এবং 2:1 এর ক্ষেত্রেও কিন্তু আনসার কিন্তু ওই একই 4s³ আসবে। তাহলে এরকম ফরমেশন, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি AB2 ফরমেশন, অথবা এটাকে বলা হয় A2B ফরমেশন আমরা বলতে পারি, যেখানে 1:2 বা 2:1 এর ক্ষেত্রে আমার দ্রাব্যতা গুণফল আসবে কত? 4s³। এরপর আমরা আরেকটি এক্সাম্পলে চলে যাব। আমাদের 3 নম্বর এক্সাম্পল হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড। এখানের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব? এখানে তাদের অংশগুলো কি কি আছে, অর্থাৎ এক্স আর ওয়াই কি আছে সেগুলো বের করে ফেলবো। যেমন এখানে আয়রন আছে একটি এবং হাইড্রোক্সিল মূলক, এর অংশ হচ্ছে দুইটি, একটা হচ্ছে আয়রন এবং হচ্ছে হাইড্রোক্সিল। হাইড্রোক্সিল আছে আমাদের এখানে, আমরা দেখতে পাচ্ছি 3টি হাইড্রোক্সিল আছে, এখানে আমাদের 3টি হাইড্রোক্সিল। তাহলে আমাদের সূত্রানুসারে আমরা বলতে পারি, যেমন আয়রন হচ্ছে একটি, তার মানে হচ্ছে 1:3 ফরমেশন, বা এটাকে আমরা বলতে পারি AB3 ফরমেশন, অথবা বলা চলে A3B ফরমেশন, এটা আমরা বলতে পারি। এই ফরমেশনের ক্ষেত্রে আমরা দ্রাব্যতার গুণফলটা কিভাবে বের করব? তাহলে আমাদের সূত্র অনুসারে বসাই। তাহলে এক্স এর মান কত? 1 টু দি পাওয়ার 1 ইন্টু এখানে ওয়াই কত? 3, আমরা পেয়েছি কত? 3। তাহলে 3 টু দি পাওয়ার 3 ইন্টু এস টু দি পাওয়ার তাদের সমষ্টি 3। তাহলে 1:3 টু দি পাওয়ার 3 মানে 27 ইন্টু এস টু দি পাওয়ার 4। তাহলে আমাদের দ্রাব্যতার গুণফল কতটুকু আসলো? 27 এস টু দি পাওয়ার 4। তাহলে AB3 ফরমেশন বা 1:3 ফরমেশন বা A3B ফরমেশনে যত এক্সাম্পলই থাকবে তাদের ক্ষেত্রে দ্রাব্যতার গুণফলটা কত? 27s4। এভাবে বের করতে আমাদের কিন্তু সময় কিন্তু বেশি লাগছে না, আমরা কিন্তু খুব ফাস্ট বের করে পরীক্ষা হলে বের করে ফেলতে পারবো, এবং যে কোনো ইকুয়েশন বা যে কোনো লবণের দ্রবণ দিক না কেন ওই লবণের দ্রবণের দ্রাব্যতা গুণফলের ইকুয়েশন খুব সহজে বের করে ফেলতে পারবো। এরপর আসা যাক আমাদের চতুর্থ এক্সাম্পলে। চতুর্থ এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে একইভাবে চিহ্নিত করতে হবে কি কি আছে। যেমন এখানে মার্কিউরিক আয়োডাইডের ক্ষেত্রে মার্কিউরি আছে কিন্তু দুইটি, এই যে দুইটি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এক্স এর মান হচ্ছে 2,
ঠিক আছে। এবং এখানে আয়োডিন আছে 2টি, তাহলে এটা কি ফরমেশন? 2:2 ফরমেশন। তাহলে আমরা একটু ফার্স্ট করব। তাহলে এখানে আমাদের এক্স এর মান হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 2 ইন্টু সেকেন্ড ওয়াই এর মানও হচ্ছে 2, পাওয়ার হচ্ছে 2। তাহলে এস টু দি পাওয়ার কত আসলো? তাদের সমষ্টি 2 + 2, তাহলে 4 × 4 × এস টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 16 এস টু দি পাওয়ার 4। তাই দেখলে খুব সহজে কিন্তু আমরা এই মার্কিউরিক আয়োডাইডের দ্রাব্যতার গুণফল বের করে ফেলতে পারলাম। এর ফরমেশনটা একটু বলে রাখি, সেটি হচ্ছে A2B2 ফরমেশন, অর্থাৎ 2:2 ফরমেশন। তারপর আমাদের লাস্ট যে এক্সাম্পলটি আছে সেখানে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম হচ্ছে 3টি, অর্থাৎ X = হচ্ছে 3 এবং ফসফেট আয়ন হচ্ছে 2টি, তাহলে Y = 2 আমরা বলতে পারছি। তাহলে এটা কি ফরমেশন? 3:2 ফরমেশন, অথবা এটাকে বলা যায় 2:3 ফরমেশন। তাহলে এটা দ্রাব্যতার গুণফল কিভাবে হবে? X এর মান যেহেতু 3, তাহলে 3³ তাহলে, আর 2 Y এর মান যেহেতু 2, তাহলে সেটা হচ্ছে 2⁻2 ইন্টু হচ্ছে S টু দি পাওয়ার 3 + 2। তাহলে ক্যালকুলেশন করলে আসলো 27 × 4 × x টু দি পাওয়ার 5। তাহলে টোটাল ক্যালকুলেশনটা কত আসলো আমার? 108 s টু দি পাওয়ার 5। তাহলে আমরা ক্যালসিয়াম ফসফেটেরও বা 3:2 এরও দ্রাব্যতার গুণফল পেয়ে গেলাম। এটাকে বলা চলতে পারে A3B2 ফরমেশন বা A2B3 ফরমেশন হোক। ফরমেশন যেটাই হোক না কেন, অনুপাত যদি সেম থাকে 3:2 বা 2:3 যেটাই হোক না কেন, আমাদের দ্রাব্যতার গুণফল কিন্তু সেমই থাকবে। তাহলে যে কোনো এই টাইপের যে কোনো আমার কি লবণের জন্য দ্রাব্যতার গুণফল আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। তাহলে বন্ধুরা, আমাদের এই যে টেকনিকটি দেওয়া আছে, শুধুমাত্র KSP = দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে এই রুলসটি ফলো করলে কিন্তু আমরা যে কোনো লবণের দ্রবণের দ্রাব্যতার গুণফল বের করতে পারি খুবই সহজে এবং খুবই কম সময়ে, কোনো প্রকার আয়নিক ইকুয়েশন ছাড়াই। এখানে আমাদের মনে রাখতে হবে x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y ইন্টু s টু দি পাওয়ার x + y, যেখানে x হচ্ছে লবণের প্রথম অংশ, y হচ্ছে লবণের দ্বিতীয় অংশ এবং s হচ্ছে দ্রাব্যতা, তাদের পাওয়ার হচ্ছে ওই দুটো লবণের অংশের সমষ্টি। শুধুমাত্র এই টেকনিকটির মাধ্যমে আমরা যে কোনো অবজেক্টিভে বা যে কোনো কোশ্চেনে খুব সহজেই কিন্তু আনসার করতে পারি। এতে আমাদের এই যেখানে বিভিন্ন যে লবণের দ্রবণের দ্রাব্যতার গুণফলের ইকুয়েশনগুলো আছে সেগুলো মুখস্থ করার দরকার নেই। তোমাদের সুবিধার জন্য আমি এখানে কিছু লবণের দ্রবণের বা কিছু টাইপের এক্সাম্পল সহ দ্রাব্যতার গুণফল দিয়ে রেখেছি। বিগত বছরের বোর্ড পরীক্ষায় এবং ভর্তি পরীক্ষায় এই সকল এক্সাম্পল থেকে কিন্তু এসেছে, লাইক হচ্ছে ফেরিক হাইড্রোক্সাইড বা আমরা বলতে পারি এবি ফরমেশন বা সিলভার ক্লোরাইড, এগুলো সবই কিন্তু এই এক্সাম্পল থেকে আসতে দেখা গেছে। এবং আমরা যদি শুধুমাত্র তাদের টাইপটা অর্থাৎ তাদের ফরমেশনটা বুঝতে পারি, এই ইকুয়েশনগুলো বা আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারি। তাহলে একটি লবণের দ্রবণের যদি আমাদের দ্রাব্যতা দেওয়া থাকে, তাহলে ওই লবণের দ্রবণের ইকুয়েশনটা আমরা খুব সহজে এই টেকনিকের মাধ্যমে বের করতে পারি এবং এই টেকনিকের মাধ্যমে এস এর মানটি জাস্ট বসিয়ে ওই লবণের দ্রাব্যতার গুণফল বের করতে পারি। আশা করি এই টেকনিকটি তোমাদের পরীক্ষায় খুব কম সময়ের মধ্যে দ্রাব্যতার গুণফল নির্ণয়ের ক্ষেত্রে খুবই সহজ করে দেবে। কারোর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।